সেটা হচ্ছে খুবই ক্রুশাল এবং গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে কি শিক্ষার্থীদের রাজনীতি এবং শিক্ষার্থীদের একাডেমিক ফ্রিডমের প্রশ্ন। এখন একটা সুযোগ যেটা তৈরি হয়েছে, আজকেও দেখলাম, গত কয়েকদিন আগে কুয়েট কি করেছে, সেটা হচ্ছে যে তারা শিক্ষার্থী রাজনীতি বন্ধ করে দিয়েছে। এটা একটা হুজুগ চলছে। আমি তখন বললাম সেটা হচ্ছে কি জানেন, আমাদের একটা জিনিস ভুললে চলবে না, সেটা হচ্ছে বিরাজনীতিকরণ এবং রাজনীতিকরণের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ফারাক আছে। এই বিরাজনীতিকরণ আমাদের আসলে কানের মধ্যে অভ্যস্ত করা খুবই দরকার, কারণ এখন এই শব্দটা খুবই প্রয়োজনীয় শব্দ। কি কারণে? বিরাজনীতিকরণ হচ্ছে কি জানেন, আপনার মত প্রকাশের, বুঝতে পেরেছেন, বাধা দেয়া। বিরাজনীতিকরণ হচ্ছে কি, সেটা হচ্ছে আপনার রাজনৈতিক ভাবে সাথে মত প্রকাশের বাধা দেওয়া। বিরাজনীতিকরণ হচ্ছে কি, সেটা হচ্ছে যে আপনার সাথে রাজনৈতিক ভাবে সংগঠিত হইতে বাধা দেওয়া। বিরাজনীতিকরণ হচ্ছে যে আপনাকে কোন ধরনের সাথে রাজনৈতিক মতাদর্শ নিয়ে অগ্রসর হতে বাধা দেওয়া। এখন এটা কে করে? সেটা হচ্ছে স্বৈর শাসকরা করে, এবং পাশাপাশি কে করে? সেটা হচ্ছে উপনিবেশিক শাসকরাও একই কাজ করেছে। এখন আমাদের তবে প্রয়োজনটা কি? খুবই স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসতে পারে। আমাদের প্রথম প্রয়োজন হচ্ছে কি জানেন, এই বিরাজনীতিকরণের বিরুদ্ধে দাঁড়ানো। এই বিরাজনীতিকরণ হচ্ছে কি জানেন, বিশ্ববিদ্যালয়গুলোতে আপনি দেখবেন বাংলাদেশের জন্মের পর থেকে বিভিন্ন ধরনের সরকারি ছাত্র সংগঠনগুলো কি করে, একদম সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে এখানে অন্য কোন ধরনের রাজনৈতিক মত প্রকাশের স্পেসই রাখে না। ফলে যারা, যে শিক্ষকরা এই মুহূর্তে বুঝতে পারছেন আইন করে বন্ধ করছেন, যে সেটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়গুলোতে যে ছাত্র রাজনীতি থাকবে না, এরা আসলে বুঝতে পেরেছেন রাজনীতি এবং বিরাজনীতিকরণের পার্থক্য বুঝতে পারছেন না। তাহলে আমাদের আসলে কোন দিকে অগ্রসর হওয়া উচিত? সেটা হচ্ছে যে আমাদের পুনঃ রাজনীতিকরণের দিকে অগ্রসর হওয়া উচিত। এই বলে কি আমার আলোচনাটা শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর সৈয়দ নিজার আলম। চমৎকার আলোচনা। সম্মানিত সুধী মণ্ডলী, আপনাদের ধৈর্যচ্যুতি না ঘটিয়ে আমরা আলোচক যারা আছেন তাদের বক্তব্য একটু পরে শুনবো। আমরা আপনাদের আলোচনা শুনতে চাই বা আপনাদের মতামত শুনতে চাই। আমাদের যারা শিক্ষকরা আছেন তাদের একটু অনুরোধ করবো, শান, লাবণী, সেদিন আপনারা যদি একটু মাইক্রোফোন নিয়ে দর্শক সারিতে যারা আছেন তাদের কাছে যান। আপনারা মতামত দেওয়ার চেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো যে খুব সুনির্দিষ্টভাবে প্রশ্ন করবেন এবং দয়া করে 1 মিনিটের বেশি নেবেন না আর কি, তাহলে আমাদের জন্য আলোচনাটা চালিয়ে যেতে সুবিধা হয় আর কি। ধন্যবাদ। আপনারা আগে হাত তুলবেন, আমরা আগে এই পাশ থেকে আসবো। হ্যাঁ, আমরা 15 মিনিট নেব আর কি, মত বিনিময়টা আমাদের 15 মিনিট চলবে। খুবই সুনির্দিষ্ট করে প্রশ্ন করবেন। একটু পরিচয় দিয়ে প্রশ্ন করবেন। আচ্ছা, হ্যাঁ আপনি, আচ্ছা হ্যাঁ আপনি বলুন। না, আপনারা যারা হাত তুলে রয়েছেন তারা একটু হাত তুলে রাখবেন, না হলে পরে মানে বুঝতে সুবিধা হবে। আমাদের মাইক যার কাছে যাবে তিনি বলবেন আর কি। আরেকটা যেটা আছে ওটা কি কাজ করছে? আমার মূলত 2টি প্রশ্ন আছে। প্রথম প্রশ্নটি হচ্ছে, আমরা যখন শিক্ষার্থীদের একাডেমিক ফ্রিডমের কথা বলছি, শিক্ষার্থীদের কিন্তু গবেষণা করার ইচ্ছা থাকে, কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোতে 3.5 সিজিপিএ একটা বার দিয়ে দেওয়া, এই 3.5 সিজিপিএ তাদের শেষ করতে দেন করতে পারবে না। এটা কি একদম শিক্ষার্থীর একাডেমিক যে ফ্রিডম, এটা কি আমরা পূর্ণ করছি কিনা, এটা একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমাদের আজকের যে প্রস্তাবনা, এই প্রস্তাবনায় নিয়োগ নীতির যে দুর্নীতি, এই দুর্নীতির ক্ষেত্রে যারা দুর্নীতির দায়গ্রস্ত তাদের কথা বলা হচ্ছে। কিন্তু গত 15 বছর ধরে এই স্বৈর শাসনের সময় যারা নিয়োগপ্রাপ্ত হয়েছে এই দুর্নীতিবাজ প্রক্রিয়ার মধ্য দিয়ে, তাদের ক্ষেত্রে আমরা আসলে আমাদের অবস্থানটা কি হবে? আমরা তাদের আর যদি নিয়োগের প্রক্রিয়াটি দুর্নীতিগ্রস্ত হয়, আপনার প্রশ্ন আমরা বুঝতে পারছি। আমি একটা প্রশ্ন করতে চাই, এখান থেকে আমরা একটা ফ্যাক্ট ফাইন্ডিং মিশন করতে পারি।
আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আপনার প্রস্তাব নেওয়া হলো। আমি একটু আপনাকে একটু একটু আপনারা জানেন যে আমাদের ইউনিভার্সিটি শিক্ষক নেটওয়ার্কের একটা ইমেল আইডি আছে। সেই ইমেল আইডিতেও আপনারা চাইলে আপনাদের মতামত দিতে পারবেন বিগত দিনের মতো। হ্যাঁ জি বলুন। জি শুনতে পাচ্ছি না। আমাদের দেশে কিন্তু ইঁদুর দৌড়ে ভাষা অন্যান্য এইটা কিন্তু একটা নিয়মের মধ্যে বলেই অনেক কিছু আমার প্রস্তাব থাকবে। ধন্যবাদ সার্চ কমিটি, ঠিক আছে ধন্যবাদ। বলেন বলেন। রিসার্চ কমিটি আমি মনে করি যে ভিসি ডিন প্রভোস্ট এবং চেয়ারম্যান নির্বাচনের ক্ষেত্রে দ্বিতীয় বর্ষ থেকে যে সকল স্টুডেন্টরা আছে তারা ৪৭ শিক্ষকদের সাথে ৪৭ হিসেবে ভোটিং করতে পারে। এছাড়াও আপনারা যদি মনে করে থাকেন যে দ্বিতীয় বর্ষ থেকে একটা শিক্ষার্থী আসলে অতখানি পরিণত হয় না, যে হচ্ছে গিয়ে তারা কোনো একটা শিক্ষককে তাদের গুরুত্বপূর্ণ পজিশনে নির্বাচন করতে পারে, তাহলে আমি মনে করি আপনাদের উচিত একটা শিক্ষার্থীকে কিভাবে ভর্তি করা যায় বিবেচনা করা। আচ্ছা ধন্যবাদ। আপনারা আচ্ছা হ্যাঁ বলুন। আমি মনে করি যে ভিসি প্রক্টর প্রভোস্ট ডিন চেয়ারম্যানদের সাথে শিক্ষার্থীদের একটা ত্রৈমাসিক সেশন নিয়মিতভাবে ত্রৈমাসিক 10 দিন দেওয়া ক্যাম্পাসের প্রত্যেকটা জায়গাতে আইন শৃঙ্খলা বাহিনীকে পুরোপুরিভাবে নিষিদ্ধ করা প্রয়োজন এবং যদি বিশেষ তাহলে ভিসি অনুমতি সাপেক্ষে ক্যাম্পাসে আইন শৃঙ্খলা বাহিনীর কেউ একজন থাকতে পারে, নির্দিষ্ট কয়েকজন, অবশ্যই পুরো বাহিনী না, নির্দিষ্ট কয়েকজনকে ফিরে যেতে পারে এবং পরবর্তী সেশনে ত্রৈমাসিক সেশনে এই জন্য ভিসিতে জবাব দিতে। আচ্ছা আপনার এখানে কি লিখিত আছে? একটু পাঠিয়ে দিবেন আমাদের মেইল আইডিতে। হ্যাঁ ধন্যবাদ। আচ্ছা এই যে এইখানে একজন হ্যাঁ তখন থেকে হাত তুলে আছেন, একটু বলুন। বলুন যে হ্যাঁ কিছু তাহলে বলুন। আমি বিশাল মাইক্রোফোনটা কি হলো? একটা কাজ রাষ্ট্রপতির হস্তক্ষেপ। হ্যাঁ সেটাকে আমরা কিভাবে দেখছি এবং আগামী দিনে তার হস্তক্ষেপ কিভাবে তুলে আনা যায়, কারণ ইটস একটা পলিটিক্যাল পোস্ট। আর দ্বিতীয় ব্যাপারটা এখানে আলোচনায় পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়টাকে আসছে। আমাদের উচ্চ শিক্ষায় একটা বড় সেক্টর জাতীয় বিশ্ববিদ্যালয়, প্রায় 24 লক্ষ শিক্ষার্থী এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। জাতীয় বিশ্ববিদ্যালয় সংস্কার নিয়ে শিক্ষক নেটওয়ার্কের কোনো অ্যাক্টিভিটি বা প্রস্তাবনা থাকবে কিনা। আর শেষ যে পয়েন্টটা সেটা হলো বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে সুনির্দিষ্ট কোনো বয়স সীমা রাখার প্রয়োজনীয়তা আছে কিনা। আচ্ছা আমি সবই না না আপনি একটু আমাদেরকে নির্ধারণ করতে দেন কি নিয়ে বললেন। এই যে আপনি অনেকক্ষণ ধরে হ্যাঁ হাত তুলে আছেন বলুন। হ্যাঁ আচ্ছা এই যে হ্যাঁ বলুন। মাইক্রোফোনটা দিন প্লিজ স্যার। আমি অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রফেসর। আমাদের ডিপার্টমেন্টে রিসার্চের অ্যাক্টিভিটিসগুলো চালাতে গেলে ল্যাবরেটরিতে প্রচুর ফান্ডের প্রয়োজন হয়। তো অন্যান্য বাইরে আমরা যখন পড়াশোনা করতে গেছি তখন দেখেছি যে ইউনিভার্সিটির ল্যাবগুলো চলে হচ্ছে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল ফান্ডের মাধ্যমে। এই যে জয়েন্ট কোলাবোরেশনের বাংলাদেশে ইন্ডাস্ট্রিয়াল জয়েন্ট কোলাবোরেশনের কোনো এরকম কিন্তু নীতিমালা নাই। ইউনিভার্সিটির সাথে ইন্ডাস্ট্রিজগুলো কীভাবে তাদের ফান্ড অ্যালোকেশন করবে বা আমাদের টিচাররা কাজ করলে যে এখান থেকে ভালো একটা তারা রেমুনারেশন পায় এবং তারা যে ধীরে ধীরে বাইরে থেকে ফরেন স্টুডেন্ট কালেক্ট করতে পারে, এরকম অনেক বাইরের দেশগুলোতে দেখেছি যে তাদের একটা প্রসিডিউর আছে, যেটা আমাদের ঢাকা ইউনিভার্সিটি যেটা লিডিং ইউনিভার্সিটি এখানেও নাই এগুলো। তো আমার মনে হয় যে এগুলোর একটা রূপরেখা হওয়া উচিত। সবাইকে ধন্যবাদ। বলেন বলেন। মাইক্রোফোনটা কেমন? গত 16 তারিখ রাতে শাহবাগ থানায় যে ঘটনাটা হয়ে যায়, যারা ভিকটিম ছিল তারাও একটা নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কিন্তু আজ পর্যন্ত আমি তাদের সাথে কথা বলে জেনেছি কোনো ধরনের শিক্ষক তাদের সাথে যোগাযোগ করেনি। তাদের সাথে কথা বলে তাদের একটা প্রস্তাবনা আমি তুলে ধরতে
যেখানে বিশ্ববিদ্যালয় এটা অন্তর্ভুক্ত হলে তারা মনে করে যে তাদের মতো শিক্ষার্থীরা উপকৃত হবে। সেটা হলো যে বিশ্ববিদ্যালয়ের যে ইউনিভার্সিটির শিক্ষকদের বা বিশ্ববিদ্যালয় চালানোর যে লয়ার প্যানেলটা থাকে, সেই প্যানেলে দেশের রিপোর্টের যে লয়ার ল ফার্মগুলো আছে তাদেরকে যুক্ত করা এবং তাদের মাধ্যমে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী আছে তারা যাতে আইনি শুধুমাত্র পরামর্শ না, সহযোগিতা পায়। এক্ষেত্রে প্যানেল নির্বাচন করার ক্ষেত্রে তাদের ক্ষেত্রে এরকম থাকতে পারে যে এই সার্ভিসটা এমন হতে পারে যারা প্যানেলে থাকবেন তারা 5 থেকে 10টা কেস প্রতি বছর পুরো মানে ফ্রিতে কাজ করে দিবেন তাদের নির্দিষ্ট কাজ করার পাশাপাশি। এই ধরনের আচ্ছা, ঘোষণা করা আছে। ধন্যবাদ। আপনার কি লিখিত প্রস্তাব আছে? স্যার আমার কাছে সামান্য লেখা আছে। আচ্ছা, আপনি একটু তাহলে একটু অনুগ্রহ করে যদি মেইল করে দেন আমাদেরকে। আরেকটা স্যার বিষয়ে আমি যেহেতু স্টুডেন্ট ছিলাম, সেটা ছাত্র এবং শিক্ষকের যোগাযোগ ব্যবস্থাটা আসলে কেমন হতে পারে। সিআরপিএফ যে যোগাযোগ ব্যবস্থা আছে এটা পুরোপুরি ভেঙে দিতে হবে, কারণ আপনি একটু কথা বলতে দিন প্লিজ। শুনতে পাচ্ছি না। তারা আমাকে একবারও আমার ফোনটা ব্যাক করে নেয়। এখানে আমার সরাসরি শিক্ষক আছেন, তিনি জানেন মাইক্রোফোনগুলো কি কাজ করছে? ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। মানে সমস্যাটা আপনি যেটা চিহ্নিত করেছেন সেটার জন্য ধন্যবাদ। মনে করি অবকাশ তা আমাদের সময় নেই, আমরা এখন দেওয়া যাবে না, লিখিত পাঠাবেন। ধন্যবাদ। আপনারা যারা এখন পর্যন্ত মন্তব্য করেছেন, শিক্ষক নিয়ে যে মন্তব্য করেছেন, একাডেমিক ফ্রিডমের যে অন্তরায়ের কথা বলেছেন, ঠিক এই আলাপটা এটাও করা দরকার যে এসএসসি এইচএসসির যে রেজাল্ট সেটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগে কেন প্রভাব ফেলবে। হ্যাঁ, আপনারা বলবেন আর কি আপনাদের কথা, কিন্তু আমরা একটু বলে দিলাম আর কি। আমরা এই পাশে আসছি এখন। আচ্ছা, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্ট বিভাগের সহকারী অধ্যাপক। আমি বেসিক্যালি শিক্ষা ছুটিতে আছি, তো লাকিলি স্বাধীনতার পূর্বে দেশে এসেছিলাম, তো এবং সেই সময় তো আমি যে বিষয়টি নিয়ে বলবো সেটি হচ্ছে খুবই কোর একটি জায়গাতে আমি দেশের বাইরে পড়াশোনা করছি, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া পিএইচডি করছি। তো আমরা কখনোই আমাদের চ্যান্সেলর প্রেসিডেন্ট এদেরকে চিনিও না, দেখিও নাই, বা স্টুডেন্টদের এদের সাথে কোনো ডিলও করতে হয় না। স্টুডেন্টদের কাজ করে, টিচাররা টিচারদের কাজ করে, কে ভিসি, কে চ্যান্সেলর, কে প্রেসিডেন্ট, এসব নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই। আমাদের এসবে কিছু যায়ও আসে না, বা স্টুডেন্টদেরও কিছু যায় আসে না। আমরা আমাদের টিচারদেরকেও দেখিনি কাউকে এত কোনো যায় আসা নিয়ে কথা বলবো। তো বিষয়টা হচ্ছে শিক্ষকদের কিছু বেসিক বিষয় থাকে, কিছু নিয়ম কানুন থাকে, শিক্ষা ছুটি সংক্রান্ত, দেশের বাইরে যাওয়া সংক্রান্ত, পড়াশোনা সংক্রান্ত, এগুলোর একটা স্ট্রাকচারের মধ্যে রাখা, যেন এগুলোর জন্য আমাকে গিয়ে 1 সপ্তাহ ধরে ভিসি অফিসে ঘোরাঘুরি করতে না হয়। আমার কোনো একটা একাডেমিক ফ্রিডমের কথা আমরা বলি, যেমন আমার ক্ষেত্রে হয়েছে, আমি ফেসবুকের একটি স্ট্যাটাস কেন্দ্র করে আমার শিক্ষা ছুটির ফাইল আটকে রাখা হয়েছিল, এবং আমি যেদিন ট্রাই করব তার আগের দিন বিকেল বেলা শেষ পর্যন্ত আমার ফাইলে সাইন করা হয়েছিল। এই ধরনের বিষয়গুলো আমাকে যেন আমার ফাইল যদি সবকিছু ঠিকঠাক থাকে, আমার শিক্ষা ছুটি, আমার বাইরে যাওয়া, এগুলো ডিল হবে খুবই কাঠামোবদ্ধভাবে। ধন্যবাদ স্যার, আমরা বুঝতে পেরেছি। ধন্যবাদ। এটা বাংলাদেশের একটা সংযোগ। বাংলাদেশে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টকে আমরা চিনি না, কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টকে সবাই চিনে। আচ্ছা আচ্ছা, মাইক্রোফোনটা একটু এবার দিকে দেন। হ্যালো হ্যালো, একটু দাঁড়ান দাঁড়ান। ওই যে পিছনে, ওই যে আপনি হাত তুলেছেন একদম পিছনে। হ্যাঁ হ্যাঁ, বলেন আপনার নাম পরিচয় সহ বলেন। যারা তো মাইক সে কথা বলবে, যারা তো মাইক যাবে সে কথা বলবে। যদি বলতে চাই। আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ রাজি। আচ্ছা, আমি আব্দুল্লাহ রাজি, উন্নয়ন অধ্যয়ন বিভাগের একজন শিক্ষার্থী। আমি নিজে যে এক্সপেরিয়েন্স করেছি সেখান থেকে বলতে চাই, সেটা হচ্ছে আমরা এমনও শিক্ষার্থী এমনও প্রফেসর দেখছিলাম যেটা হচ্ছে উনি ডিপার্টমেন্ট থেকে গোল্ড মেডেলিস্ট, কিন্তু আমাদেরকে ক্লাসে এসে যখন পড়াতেন আমরা দেখতে পারতাম তিনি স্লাইডে রিডিং পর্যন্ত করতে পারতেন না। আমরা যখন ক্লাসে বিভিন্ন বিষয়ে মতামত দিতাম তখন বলতো, তুমি একটু ভালো বলেছো, তুমি আরেকটু ভালো বলেছো, তুমি আরেকটু। মানে
আমাদের বিশ্ববিদ্যালয়ে কি ধরনের প্রস্তাবটা বলে এইরকম ধরনের সমস্যার মধ্যে কথা বলতে দেন। আমার ধারণা প্রস্তাবটা বলেন। আমাদের প্রস্তাব হচ্ছে যেটা যে গোল্ড মেডেলিস্ট যেন কোনো শিক্ষক নিয়োগের কোনো স্ট্যান্ডার্ড আপনি হ্যাঁ সবাইকে স্যার আপনি বলে সেরি হ্যালো এই ব্যাংক থেকে একদম কাজ করে না। হ্যালো আমি আইন একটু সকলকে ধন্যবাদ অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ শোনার জন্য সম্পূর্ণ করার জন্য। আমি নাইন বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়। আমার প্রশ্নটা ছিল যে কেমন বিশ্ববিদ্যালয় আমরা চাই, এখানে যে পলিসিগুলো দেওয়া হয়েছে, যেমন আমরা এখানে বলা হচ্ছে নিউ লেভেল পলিসির এগেইনস্টে আমরা কথা বলতেছি, কিন্তু নিউ লেভেল বাংলাদেশের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে যেখানে সাম্রাজ্যবাদ পুরোপুরি হস্তক্ষেপ করে, সেই জায়গায় বসে আমরা আসলে প্রস্তাবটা কার কাছে করছি? মানে আমরা যদি বর্তমানে ইন্টারমিডিয়েট গভর্নমেন্টের কাছে যদি প্রস্তাবটা করি, গভর্নমেন্টের যে মানে যে এখন আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তার স্ক্যাম সম্পর্কে আমরা মোটামুটি সবাই জানি। তো একজন সাম্রাজ্যবাদী হস্তক্ষেপের একজন যে মোটামুটি দালালি বলা যায়, সেইখানে বসে যে আছে সেইখানে তারা আর রাষ্ট্র কাঠামোর যে চরিত্র, সেখানে বসে বিশ্ববিদ্যালয়ে আমি স্বায়ত্তশাসনের দাবি করছি এবং সেখানে নিউ লেভেল পলিসির এগেইনস্টে কথা বলছি, এটা কার সাথে আসলে আমরা নেগোশিয়েট করব? আরেকটা প্রশ্ন আছে যে মেধা ও চাহিদার ভিত্তিতে হলে সিট সংকট, আমি আসলে মেধার মানদণ্ডটা কিভাবে সেট করবো? যে ছেলেটা শোনা যাচ্ছে, যে ছেলেটা এখনো কৃষকের ছেলে বা শ্রমিকের ছেলে অথবা শ্রমিক কৃষকের ছেলে এখানে পড়ার সুযোগ সুবিধা পায় না, যারা আছে মিডল ক্লাস, তারা আসলে মানে পড়ার জন্য একটা মন্তব্য পরিবেশ দরকার, যেখানে যে হলের ভিতরে একটা রুমের মধ্যে 26 জন থাকে, সেখানে বসে বসে 3.5 সে কিভাবে পাবে? তো আসলে এই সিট সংকটটা আমি কিভাবে করবো? ধন্যবাদ। ওই যে পিছনে হ্যাঁ পেটকালের স্যার পিছনে হ্যাঁ বলেন। আমি শোনা যাচ্ছে? হ্যাঁ শোনাচ্ছি। আমি একটু ভিন্ন ধারা, আমি যেমনদের প্রশ্ন উপভোগ করছি, কিন্তু আমার মূল বিষয়ের উপরে আমার একটা দৃষ্টি আকর্ষণ আছে, যারা আলোচক আছেন তাদের কাছে। পরিচয়টা? আমি সৈয়দ আব্দুল আজিজ। আমি মূলত টেকনিক্যাল এডুকেশনে কাজ করেছি 40 বছর যাবৎ। আমি এখন একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করি। আমি সরকারি চাকরি থেকে রিটায়ার করার পরে একটু সরাসরি আপনার প্রস্তাবটা দেন। এখন আমার প্রস্তাবটা হচ্ছে, আসলে আমাদের বিশ্ববিদ্যালয়ের ভাবনা নিয়ে আমার প্রস্তাব হচ্ছে, যদি আমরা অস্ট্রেলিয়া বা সিঙ্গাপুরের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের একটা মৌলিক পার্থক্য হচ্ছে, যেটা আমরা সিন্ডিকেট বলি, এখানে দেখা যায় আমাদের জব মার্কেটের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, এবং প্রতি বছর আমরা বলি যেটা 2.2 মিলিয়ন জব মার্কেটে আসছে, এই তথ্যটিও একটি সম্পূর্ণ অসম্পূর্ণ তথ্য। কারণ 2012 সালের এটা ওয়ার্ল্ড ব্যাংকের, আমার দৃষ্টিতে এটা মানে 30 লক্ষের নিচে হবে না, যেহেতু ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটা এখন আপরাইজিং। আমার প্রশ্ন হচ্ছে যে যদি আমরা সংস্কারের চিন্তা করি, তাহলে সমস্ত বিশ্বের উন্নত বিশ্ববিদ্যালয়গুলোর অ্যালামনাই এবং ইন্ডাস্ট্রি এমপ্লয়ারদেরকে কিন্তু সিন্ডিকেট বা বিশ্ববিদ্যালয়ের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়, এবং তাদের একটাই কাজ থাকে, বিশেষ করে আন্ডার গ্রাজুয়েট লেভেলের সকলকে কিন্তু জব মার্কেটের সাথে লিঙ্ক করা হয়, জব মার্কেটের ডিমান্ড অনুযায়ী কারিকুলামে ইনপুট দেওয়া হয়। এই বিষয়টা সংস্কার ভাবনায় যদি না আসে, তাহলে কোনো সময় আমাদের বিশ্ববিদ্যালয়গুলো আমাদের চাকরি বাজারের সাথে আমাদের ইয়ুথদেরকে বা উদ্যোক্তা তৈরির সাথে কিন্তু তাদেরকে সম্পৃক্ত করতে পারবে না, এবং এই যত সমস্যা আমরা শুনছি, এই সমস্যাটা আরো ভয়াবহ রূপ নেবে। ধন্যবাদ স্যার। আমাদের এই প্রস্তাবে এটা আছে যে আমাদের শিক্ষা, উচ্চশিক্ষাটা একদমই মানে বাজারমুখী না আর কি, আমরা যত্রতত্রভাবে আসলে উচ্চশিক্ষা দিচ্ছি না। একটি প্রস্তাব দিতে চাই, আমি সুযোগ পেলে আমি আমার লিখিতটাও দিয়ে দেব। দর্শক, এই মুহূর্তে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছি এবং যে অনুষ্ঠানটি হচ্ছে সেটি হচ্ছে কেমন বিশ্ববিদ্যালয় চাই, সেই অনুষ্ঠানের ভিতরে আমরা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে অবস্থান করছি এবং যে দর্শকদের যে পর্ব সেটি চলছে, আপনাদের সাথে দেখানোর চেষ্টা করছি। আমাদের আমরা আবার আলোচনায় ফিরবো, আলোচকদের কথা শুনবো। এটা হলো আমাদের এই রাতে আমরা শেষ প্রশ্ন, তারপরে আমরা আলোচনায় ফিরবো, আবার আমরা মত বিনিময়তে যাবো। হ্যাঁ বলো। হ্যাঁ লিখে রাখেন। হ্যাঁ বলো।
আমি ফয়সাল ইউলেটের শিক্ষার্থী। আমি বলতে চাচ্ছিলাম যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যে বছরে 3টা সেমিস্টার সেখান থেকে কমায় যদি বছরে 2টা সেমিস্টার করা হয় 6 মাস ভিত্তিক, এবং হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের যে পেমেন্টের যে ব্যাপারটা, টাকা না দিলে রেজিস্ট্রেশন করা যায় না বা ক্লাসরুমে যাওয়া যায় না, এই বিষয়ে যদি একটু আপনারা আরেকটু কথা বলেন বা এই সংস্কারের জায়গায় কাজ করেন। ধন্যবাদ। আমরা সভাপতির একদম কড়া আদেশ যে এখন আলোচনায় দিতে হবে। আমরা এই মুহূর্তে আলোচনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এই মুহূর্তে আমরা আলোচনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর সুনীতি সুবি, সহযোগী অধ্যাপক ব্রাক বিশ্ববিদ্যালয়। আমরা কি ধরনের বিশ্ববিদ্যালয় চাই সেটা এখন আমি ব্র্যাকের গুণগান গাওয়াটা ঠিক হবে না, কিন্তু আমরা কি কি কাজ করতে সমর্থ হয়েছি গত 23 বছরে সেটা মনে হয় বলা খুব জরুরি। সেটা হচ্ছে যে ব্র্যাক 23 বছরের একটা ছোট্ট ইউনিভার্সিটি, যেটা আসলে মূলত এটা কিন্তু ফর প্রফিট ছিল না, মানে ব্র্যাক ইউনিভার্সিটি কিন্তু ফর প্রফিট ইউনিভার্সিটি না। সো প্রথম থেকে আমাদের যেটা ছিল সেটা হচ্ছে কিন্তু এটা টিচিং ইউনিভার্সিটি। আমাদের টিচিং ইউনিভার্সিটি এবং রিসার্চ ইউনিভার্সিটির মধ্যে পার্থক্য আমরা মনে হয় আশা করি অনেকেই জানি, এবং যারা জানি না একটু দেখে নিব। সো আমরা এখন যেখানে ট্রানজিশন করছি সেটা হচ্ছে টিচিং ইউনিভার্সিটি থেকে রিসার্চ ইউনিভার্সিটি বা দুটো স্ট্রিম করার কথা আমরা ভাবছি, যেখানে আমার যোগ্যতা অনুযায়ী এবং আমার চাহিদা অনুযায়ী একটা অংশ আমরা চাইবো যে অধিকাংশই টিচিং রিসার্চ করুক, কিন্তু তার সাথে টিচিং ইয়েতে যারা থাকে সেটা দুটো স্ট্রিম আমরা এখানে করতে সমর্থ হচ্ছি বা প্রসেসে আছি। কারিকুলামের ক্ষেত্রে যেটা বলছি সেটা হচ্ছে যে আমাদের কারিকুলাম অ্যাটলিস্ট সোশ্যাল সায়েন্স স্কুল অফ হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস এ এটা অলরেডি পোস্ট কলোনিয়াল বা বি উপনি কি বলি উপনি লম্বা একটা শব্দ, হ্যাঁ, ফলে হ্যাঁ ডিকলোনাইজড কারিকুলাম, এবং সেখানে আমাদের কারিকুলামের একটা অন্যতম অ্যাকাউন্টেবিলিটির জায়গা হচ্ছে যে আমাদের মূল লক্ষ্য ছিল এটা বাংলাদেশ এবং সাউথ এশিয়াকে যেখানে আসলে আমি আমার চাহিদা বাজার এবং পরিস্থিতি বুঝতে সমর্থ হব। এবং এটা শুধু বাজার বলতে আমি খুব খারাপ শোনায়, কারণ আমরা লিবারাল ইয়েতে যেতে চাই না, কিন্তু আমার কি ধরনের সমস্যাগুলো আমরা ইয়ে করছি এবং সেটা বুঝতে কিভাবে পারি সেইভাবে আসলে আমাদের কারিকুলাম গুলো ডেভেলপ করা হয়েছে। এবং প্রতি বছর 30% কারিকুলাম আমাদের চেঞ্জ করা হয়, যেটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে আমার বহু যুগ এমন প্রফেসর আছে যে আমি মানে 2001 সালে পাশ করে গেছি, 2023 সালে একই জিনিস পড়াচ্ছেন, এবং সেখানে কিন্তু কোনো অপরিবর্তিত এবং একই নোট, হলুদ কালারের একই নোট একই স্লাইড সেটা পড়িয়ে যাচ্ছে। ফলে আমার কাছে মনে হয় যে অ্যাকাউন্টেবিলিটি বা আমাদের স্টুডেন্টদের ক্ষেত্রে শিক্ষকদের ক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কেমন চাই সেখানে সবচেয়ে বড় দুটো জিনিস যেটা সেটা হচ্ছে এক হচ্ছে এটা স্টুডেন্ট সেন্ট্রিক হতে হবে, এবং দুই হচ্ছে এটার অ্যাকাউন্টেবিলিটি বা আমাদের উপর থেকে নিচ পর্যন্ত প্রতিটা ক্ষেত্রে অ্যাকাউন্টেবল হতে হবে। ফলে আমরা খুব খুশি হয়ে নতুন ধরনের ইউনিভার্সিটি তৈরি করতে চাই, আমরা স্টুডেন্টের অ্যাসেসমেন্টে ইভ্যালুয়েশনে আমি খুব মনোযোগী, এবং সেখানে দেখা যাচ্ছে যে আমাদের ক্লাসের সংখ্যা 40, যেটা আপনারা আইডিয়াল চেয়েছেন, সেটা কিন্তু আমাদের কোর্স অনেক বেশি পড়াতে হয়।